নিজে পালিয়ে গিয়ে বিদ্যুৎ আর ঠাম্মিকে ফাঁসিয়ে দিয়ে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বানি দাদুর কাছে এনেই সেই গয়নাটা দেয় আর বলে, দাদু এই নিন আপনার গয়না। তখন দাদু বলে, বানি এই গয়নাটা তুমি কোথায় পেলে? এটা তো খুঁজে পাইনি। তখন বানি বলে, সেই কথা না হয় পরেই জানতে পারবেন দাদু, এখন শুভ কাজটা হয়ে যাক। তখন দাদু বলে, অত কিছু আমি জানি না বানি, তবে এই গয়নাটা তোমার, এটা তোমার কাছে রেখে দাও। তখন বানি অবাক হয়। তারপরে দাদু বানির হাতে গয়নাটা তুলে দেয়। তখন বানি বলে, না না দাদু, এই গয়নাটা আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ আপনি অলরেডি আমাকে আরেকটা গয়না দিয়ে দিয়েছেন, তাহলে সেইটা আপনাকে ফেরত নিতে হবে। আমি দুটো গয়না নিতে পারবো না দাদু, আমাকে আপনি ক্ষমা করবেন। তখন দাদু প্রচন্ড রেগে যায় বানির উপর আর বলে, শোনো বানি, তুমি না অত্যন্ত বেশি কথা বলো, এত পাকামো করবে না। আমি যেটা বলেছি সেটা শোনো। তোমার কাছে আমি বলেছি এই গয়নাটা তুমি রাখবে, তুমি রাখবে। দুটো গয়নাই তোমার, বুঝতে পেরেছো? তারপর অনিরুদ্ধ বলে, বানি সব তো মিটেই গেছে, এবার না হয় বিয়ের কার্যক্রম শুরু করা যাক। তখন বানি বলে, কোথায় মিস্টার চ্যাটার্জি, মাই তো এখনো এলো না। তখন পিনাক্ষী এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন বানি বলে, তাহলে মা কি আসবে না? এই কথা ভেবে বানি কষ্ট পায়। ওইদিকে তানিয়া বানিকে চন্দন পরিয়ে দেয়। তারপরে বানিকে এত সুন্দর লাগছিল যে তানিয়া আর অন্তরা ভীষণ খুশি হয়ে যায়। তখন তানিয়া বলে, মা তোমাকে তো একদম প্রিন্সেস লাগছে, খুব সুন্দর লাগছে। তখন অন্তরা বলে, না, বৌদিকে একদম রানীর মতো লাগছে। ঠিকই তো, আমার দাদা হলো রাজা আর আমার বৌদি হলো রানী। তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে। আর অনিরুদ্ধ বাণীকে দেখে তাকিয়ে থাকে। তারপর অন্তরা বলে, এই তো দাদা ভাই তো আসবেই, আমি তো জানি। এবার তোমরা কথা বলো। তানিয়া চলো, আমরা বরং বাইরের রুমে চলে যাই। এই বলে তানিয়াকে নিয়েই সেখান থেকে অন্তরা চলে যায়। তারপর অনিরুদ্ধ বাণীকে দেখে বলে, একদম প্রিন্সেসের মতো লাগছে। তখন বাণী বলে, বাবা আর মেয়ের একদম একই রকম কথা, সেম সেম। তখন অনিরুদ্ধ হাসে আর বলে, জানো তো বানি, তোমার সঙ্গে আমার এরকম ভাবে বিয়ে হওয়ার কথা ছিল, আজকে সেটাই পূরণ হচ্ছে। দেখো, ভাগ্যে যেটা থাকবে ঠিক সেটা হবেই। এবার সবকিছু ভালো হবে, তুমি দেখো। তখন বানি বলে, কোথায় আর ভালো হচ্ছে মিস্টার চ্যাটার্জি, মা তো এখনো এলো না। তখন অনিরুদ্ধ বলে, তাই তো, মাসিমণি এখনো কেন এলো না? তখন বানি বলে, আমি যতদূর শুনেছি মায়ের দাদার শরীরটা এখন একটু ভালো, তাহলে কি মা ইচ্ছে করে আসছে না? আমি তো বুঝতে পারছি না, মা কি সত্যিই তাহলে আমাদের বিয়েতে থাকতে চায় না? তখন অনিরুদ্ধ বলে, না না, মাসিমা এরকম কাজ কখনোই করতে পারে না। আমি যতদূর মাসিমাকে চিনি, মাসিমা এরকম করার মানুষ নয়। আচ্ছা বানি, এবার বিদ্যুৎ আর মৌলির মুখোশটা আমাদের সবার সামনে খুলতেই হবে। সবকিছু ব্যবস্থা করা আছে তো? ওরা আবার অন্য কোনো প্ল্যান করছে না তো? তখন বানি বলে, হ্যাঁ, ওরা তো বসে থাকার মানুষ না, ওরা নিশ্চয় অন্য কোনো প্ল্যান করছে, না হলে চুপচাপ সবকিছু মেনে নিচ্ছে কি করে? তখন বানি বলে, মিস্টার চ্যাটার্জি, ওরা যাই প্ল্যান করুক না কেন, ওদের প্ল্যান আমাদেরকে ভেস্তে দিতে হবে। আর আমাদের প্ল্যানটা আগে আগে ফুলফিল করতে হবে। তখন অনিরুদ্ধ বলে, সবকিছু ঠিকঠাক আছে তো? তখনই বানি বলে, হ্যাঁ, সবকিছু একদম ঠিকঠাক আছে, আপনি চিন্তা করবেন না। এবার বানি মৌলি, নয়নতারা আর বিদ্যুতের মুখোশ খুলবেই। এবার কেউ আর আমাদেরকে দমাতে পারবে না। এতদিন যেই অন্যায় ওরা করেছে, এবার সেই অন্যায়ের সবকিছুর প্রতিকার হবে। তখনই এই কথা শুনে অনিরুদ্ধ খুশি হয়। তারপরে দেখা যাবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ওইদিকে দাদু পিনাক্ষীকে বলে, পিনাক্ষী, বৌমা তো এখনো এলো না, বৌমা আসবে না? তখন পিনাক্ষী বলে, কি জানি বাবা, জানি না তো। তারপরে লোকজন আসা শুরু করে দেয় আর বলে, দেখুন, এখানে অনিরুদ্ধ আর মৌলির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কিন্তু আলাদা আলাদা মানুষের সঙ্গে। ওইদিকে সাথীর বোন প্রীতি চলে আসে আর এসেই প্রীতির সঙ্গে সাথীর সঙ্গে কথা বলতে থাকে। তখন সাথী বলে, দেখ প্রীতি, তো জামাইবাবুকে আমি নিমন্ত্রণ করেছিলাম, ও আসলো না। ঠিক তখনই তাপস আসে আর এসেই বলে, সাথী। তখন তো সাথী তাপসকে দেখে খুশি হয়ে যায়। তারপরে প্রীতি বলে, জামাইবাবু তুমি কেমন আছো? তুমি তো বেশ রোগা হয়ে গেছো। তারপরে তাপস বলে, এই আছি আর কি। তখন প্রীতি বলে, ঠিক আছে, আমি বরং ওই দিকটাতে দেখি কনে রেডি হলো কিনা, তুমি বরং দিদির সঙ্গে কথা বলো। এই বলে সেখান থেকে চলে গেলেই সাথী বলে, তুমি এলে তাহলে? তখন তাপস বলে, তুমি আমাকে আসতে বলেছো, আমি না এসে থাকতে পারি বলো তো? তখনই সাথী বলে, না, আমি তোমাকে আসতে বলিনি, আমি আমার ছেলের বাবাকে আসতে বলেছি। কারণ আমার ছেলের আজকে বিয়ে, যাকে তুমি জন্ম দিয়েছো, যাকে তুমি নিজের হাতে বড় করেছো, আর তার বিয়েতে তোমার থাকার তো অবশ্যই অধিকার আছে। সেই জন্যই তোমাকে আমি আসতে বলেছি। আর তুমি এসেছো, ছেলের বিয়েতে এমনিতেও আমি থাকতে পারবো না।
তার জন্য তুমি সবটা দেখবে। তোমার দায়িত্ব তো তোমাকে পালন করতে হবে, তাই না? তখন তাপস এই কথা শুনে অবাক হয়ে সাথীর দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে ঠাকুরমশাই বলে, "কই, কনে আর বরকে আসতে বলুন। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে তো।" তখন সাথী বলে, "হ্যাঁ, আসতে বলছি।" তখন তাপস বলে, "সাথী, বানি আমার ছেলের যোগ্য নাকি আমি জানি না। তবে আমার বিপদের সময় বানি আর অনিরুদ্ধই আমার পাশে ছিল। তাই আমি তো ওদের পাশে থাকবোই বলো।" তখন সাথী বলে, "হ্যাঁ, ছেলে আর বৌমা বলে কথা। তোমার পাশে না থেকে কি করতো? সেজন্যই তোমার সমস্ত বিপদের সময়ও তুমি ওদের ফেলে চলে গেলেও, তুমি পানিকে বৌমা হিসেবে না মানলেও, তোমার বিপদে কিন্তু ওরা ঠিকই থেকেছে।" তারপরেই সাথী চলে যেতে লাগলে তাপস বলে, "আমি তোমাকে দিয়ে আসছি।" তখন সাথী বলে, "না, দরকার নেই। আমি একা একাই সব কাজ করতে শিখে গেছি। এখন আর কাউকে দরকার হয় না।" এই বলে সাথী সেখান থেকে চলে যায়। ওইদিকে অন্তরা আর তানিয়া বলে, "আজকে বাসরে তো আমরা খুব মজা করব।" তখন অন্তরা বলে, "হ্যাঁ, যে নাচে আমরা নাচ করব না? চলো একটু নেচে নেই।" তারপর গান বাজিয়ে অন্তরা আর তানিয়া নাচ করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে অন্তরার মাথা ঘুরতে থাকে। আর আর্য বলে, "কি ব্যাপার অন্তরা? কি হয়েছে তোমার? ওই সময় মাথাটা ঘুরছিল?" তখন তাপস বলে, "ওর কি হয়েছে সেটা তো তোমার জানার কথা আর্য।" তখন অন্তরা বলে, "শুনুন, আমার স্বামী আমার ভালো করে খেয়াল রাখছে। আপনাকে এত কিছু জানতে হবে না। চলো তো এখান থেকে।" এই বলে চলে গেলেই তাপস মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে তানিয়া বলে, "আচ্ছা, তোমাকে সবাই বকছে কেন? তোমাকে কেউ কি ভালোবাসে না?" তখন তাপস বলে, "না, আমাকে কেউ ভালোবাসে না।" তখন তানিয়া বলে, "তুমি কি দুষ্টুমি করেছো?" তখন তাপস বলে, "হ্যাঁ, আমি দুষ্টুমি করেছি। তাই আমার কাছের মানুষগুলো কেউ আমাকে আর ভালোবাসে না আগের মতো। সবাই আমাকে শুধু বকে।" তখন তানিয়া বলে, "জানো তো, আমার যে কাছের মানুষগুলো আমাকে খুব আদর করতো, তারাও না আমাকে শুধু বকে। আমি তো কোনো দুষ্টুমি করিনি, তারপরেও।" তখন তানিয়ার কথা শুনে তাপসের খুব খারাপ লাগে। আর তাপস সঙ্গেই তানিয়াকে আদর করে আর জড়িয়ে ধরে। তখনই তানিয়াও ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে তাপসের চোখ বেয়ে জল পড়তে থাকে। কিন্তু আর কিছুই বলে না। নিজের ভুলটা নিজে ঠিক বুঝতে পারে তাপস। তারপর দেখা যাবে অনুরুদ্ধকে বরবেশে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে আর্য, অন্তরা আর তানিয়া। ওইদিকে নয়নতারা চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে বিদ্যুতের মা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে আর বলে, "আমার ছেলেকে একদম রাজপুত্রের মতো লাগছে। কারো যেন নজর না লাগে।" ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, "দিদ, এই বিয়ের চক্করে কি যে পড়ে গেলাম। আর আমার মাটাও না বড্ড বাড়াবাড়ি করছে। আমার তো একদম ভালো লাগছে না। কি করব আমি?" ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, "আজকেই তোমাদের সব খেলা শেষ বিদ্যুৎ। আজকেই তোমার এই বাড়িতে শেষ দিন।" এই কথা ভেবে তাকিয়ে থাকে বিদ্যুতের দিকে। এদিকে নমিতাকে নকুল নিয়ে আসে। তখন নমিতা বলে, "আমাকে এখানে নিয়ে এলে কেন বলো তো? দেখছো না, ওই মেয়েটা আর ওই মেয়ের দাদু সবসময় তো তোমাকে কথা শোনাচ্ছে, রাগারাগি করছে। তারপরেও এখানে আসার কি দরকার ছিল?" তখন নকুল বলে, "মেয়ের বিয়ে বলে কথা, আসতেই তো হবে বলো।" তখনই দাদু সেখানে চলে আসার এসেই বলে, "আচ্ছা নকুল, তুমি কি শুরু করেছো বলো তো? একটু পর পর কি শুরু করেছো তুমি? তুমি এখানে কেন এসেছো? এখান থেকে যাও।" তখন নমিতা বলে, "হ্যাঁ বড়বাবু, আমরা চলে যাচ্ছি।" তারপর পিনাক্ষী বলে, "না না বৌদি, দরকার নেই। বাবা, থাকুক না ওরা। আর তাছাড়া সবাই বিয়েতে থাকতে পারলে দাদা কেন থাকতে পারবে না? আর মেয়ের বিয়ে বলে কথা, দাদা এখানে না থাকলে কি হয়? কি দাদা, সত্যি বলেছি না?" তখন এই কথা শুনে পিনাক্ষী অবাক হয়ে তাকিয়ে থাকে নকুলের দিকে। তখন দাদু বলে, "শোনো নকুল, আগে দেখো ঈশানী কেন আসছে না। ঈশানী তো এতক্ষণে চলে চলে আসার কথা। আর বৌমা কথা দিয়ে কথা রাখবে না, এটা তো হতে পারে না।" তখন নমিতা বলে, "হ্যাঁ তাই তো, ঈশানী কোথায়?" ওদিকে বাণীকে নিয়ে আসে। তখন বাণীকে অনিরুদ্ধর চারপাশে ঘোরাতে থাকে। এদিকে দাদু আর পিনাক্ষী খুশি হয়ে দেখতে থাকে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণীর শুভ দৃষ্টি। ওরা দুজন ভীষণ খুশি। তারপরে দুজন দুজনকে মালা পরিয়ে দেয়। ওদের মালা বদল হতে থাকে। ওইদিকে ঠাম্মি মনে মনে বলে, "মৌলিকে তো বাড়িতে ঘরে রেখে এলাম। মেয়েটা আবার উল্টাপাল্টা কিছু করবে না তো?" ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, "কি যে হচ্ছে, ভালো লাগছে না।" তখনই দেখা যাবে দাদু বলে, "কি ব্যাপার, মৌলি কোথায়? মৌলিকে কেউ নিয়ে এসো।" তখন আর্য অন্তরা বলে, "আমরা যাচ্ছি, আমরা নিয়ে আসতে যাচ্ছি।" তখনই বাণী বলে, "আচ্ছা, মৌলিকে মৌলিকে তো আমরা বাড়িতে থাকতে বলেছিলাম। আর তাছাড়া সাজানোর মানুষও তো বাড়িতে এসেছে।" ওইদিকে ঠাম্মি মনে মনে বলে, "এখনই তো দিদিভাইয়ের সঙ্গে কথা বলে এসেছি, কিন্তু দিদিভাই তো সময় মতো চলে আসার কথা, আসলো না কেন?" ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ ঠাম্মিকে বলে, "আচ্ছা, আপনার নাতনি আবার কোনো গন্ডগোল করবে না তো? সারাদিন তো নাতনিকে কুবুদ্ধি দেন। এবার এবার দেখুন না আপনার নাতনি কোথায়?" ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, "মিস্টার চ্যাটার্জি, আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে।" তখন অনিরুদ্ধ বলে, "আর্য আর অন্তর আসুক না,
কি গন্ডগোল আছে সেটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? তখন আর্য অন্তরা আসে আর এসেই বলে, মৌলি কোথাও নেই। তখন দাদু বলে, কোথাও নেই মানে? তখন আর্য আর অন্তরা বলে, হ্যাঁ, সবগুলো ঘর খুঁজে দেখেছি, মৌলি না কোথাও নেই। আমার তো মনে হচ্ছে পালিয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজলাম, আর সাজানোর মানুষও তো সাজিয়েও চলে গেছে। তখনই বাণী বলে, কোথাও নেই, ওকে তো ঘরে থাকার কথা ছিল। আমাদের ভুল হয়ে গেছে, মৌলির সঙ্গে একজন মানুষ সবসময় থাকার কথা ছিল। আর আমি জানতাম তো এরকম কিছু করবে, এই ভয়টাই তো পেয়েছিলাম। তখনই পিনাকি বলে, নেই মানে? ওরা কোথায় চলে গেল? তখন দাদু বলে, মৌলি কোথায় গেল নয়নতারা? তোমার নাতনি কোথায়? তখন নয়নতারা বলে, আরে আমিও তো জানি না, আমিও তো আকাশ থেকে পড়লাম মনে হচ্ছে। আমি জানলে কি আবার এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? দিদিভাই তো আমার সঙ্গেই ছিল। আর তাছাড়া আমি তো কিছু জানি না দিদিভাই কোথায় চলে গেল। তখন বাণী বলে, মিথ্যে কথা বলছে ঠাম্মি। ঠাম্মি আর বিদ্যুৎ সব জানে। এই যে মৌলি বাড়িতে নেই, সেটা ওরা জানবে না সেটা তো হতে পারে না। আর তাছাড়া আমি জানতাম যে এই বিয়েটা ও করবে না, কিন্তু এইভাবে যে পালিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তখন বিদ্যুৎ বলে, কি বলছিস তুই বাণী? এসব কথাগুলো কেন বলছিস? তখন অন্তরা বলে, হ্যাঁ আমরা জানি তো, ওই মেয়ে না পালিয়ে গেছে, জানালাটা খোলা তো, নিশ্চয়ই পালিয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।